While this was an under construction building that collapsed in Kolkata, search is on for the survivors. A building collapse is concerned in Kolkata. 2 people have died and several others have been injured in that building collapse, and this took place in Kolkata. कोलकाता में एक 5 मंजिला इमारत गिर गई है। इस हादसे में 2 लोगों की मौत हो गई है, जबकि 15 लोगों को बाहर निकाल लिया गया है। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। ভারতবর্ষের বুকে কোথায় সবথেকে বেশি উঁচু বিল্ডিং আছে এবং কোন শহরে সবথেকে বেশি উঁচু বিল্ডিং দেখতে পাওয়া যায়, এই প্রশ্ন উঠলেই সবার আগে মাথায় আসে আরব সাগরের তীরে মুম্বাই শহরের কথা, যা লোকমুখে আমাদের দেশের অর্থনৈতিক রাজধানী নামে পরিচিত। কিন্তু 2 নম্বরে কোন শহর আসে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু মানুষ মনে রাখে যে 1 নম্বরে থাকে। স্ট্যাটিস্টিক্স এবং ডেটা ঘেটে জানা যায় যে ভারতবর্ষের বুকে মুম্বাইয়ের পরে সবথেকে বেশি উঁচু বিল্ডিংয়ের শহর একমাত্র কলকাতা। জনসংখ্যার নিরিখে কলকাতা দেশের 3য় স্থানে। জনসংখ্যার নিরিখে সময়ের সাথে যেমন মানুষের সংখ্যা বাড়ছে, ঠিক একই রকমভাবে বাসস্থানের চাহিদাও বাড়ছে। দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় গায়ে গায়ে লাগানো বিল্ডিং তৈরি হচ্ছে, কোথাও জলাশয় বুঝিয়ে বিল্ডিং তৈরি করা হচ্ছে। কোনো জায়গা এত জনবহুল হয়ে উঠছে যেখানে একটি বিল্ডিংয়ের গায়ে মাত্র 2 ইঞ্চি জায়গা না ছেড়েও পরের বিল্ডিংটা তৈরি হচ্ছে। কাজেই কোনো বিপর্যয় হলে সেই বাড়িটি যেমন দুর্যোগের মুখে পড়ছে, তার পার্শ্ববর্তী বাড়িটিও কিন্তু সমানভাবে বিপজ্জনক হয়ে উঠছে। কোথাও কোথাও বিল্ডিং তৈরি করার জন্য অনুমতি বা অনুমোদন না নিয়েই বিল্ডিং তৈরি হচ্ছে। এমনকি কলকাতা কর্পোরেশন পরবর্তীকালে প্রশ্নের মুখে পড়লে গান্ধারীর রূপ ধারণ করছে। পাশাপাশি 2টি 4 তলা বিশিষ্ট বিল্ডিং হওয়ার থেকে একটি 8 তলা বিশিষ্ট বিল্ডিং হলে কিন্তু সেই চাহিদা একই রকমভাবে পূরণ করা যায়। কিন্তু বিধি বাম, উঁচু বিল্ডিং হতে গেলে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এবং একই সাথে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। কাজেই ওপর দিকে না উঠে যদি আশেপাশে প্রসার ঘটাতে হয়, সেক্ষেত্রে অনেক জলাশয় নষ্ট হচ্ছে, প্রকৃতির ক্ষতি হচ্ছে এবং তার ভোগান্তি আমাদেরই ভুগতে হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে নতুন নতুন উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে, এমনকি ইএম বাইপাস উঁচু বিল্ডিংয়ে ঢেকে গেছে। কিন্তু এত সত্ত্বেও যদি চাহিদার যোগান দেওয়ার জন্য আরও উঁচু বিল্ডিংয়ের প্রস্তাব আনা হয়, সেক্ষেত্রে কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রজেক্টগুলি এবং কেনই বা হোল্ডে চলে যাচ্ছে সেই সমস্ত আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টগুলি, সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। শুধু তাই নয়, একই সাথে কোন কোন প্রজেক্টগুলি হোল্ডে চলে গেছে সেগুলো আপনাদেরকে জানাবো। আরবানা টুইস্টেড টাওয়ার, যেটি 75 ফ্লোরের হওয়ার কথা ছিল, 300 মিটার তার উচ্চতা হবে, সেই বিল্ডিংটি হোল্ডে রয়েছে। একই রকমভাবে ওয়ার্ল্ড বেঙ্গল টাওয়ার অর্থাৎ বিশ্ব বাংলা শিখর, সেটাও হোল্ডে রয়েছে, যার 37 তলা হওয়ার কথা ছিল। অন্যদিকে 41 তলা বিশিষ্ট ডায়মন্ড ক্রাউন, 30 তলা বিশিষ্ট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার, 37 তলা বিশিষ্ট আইডিয়াল হাইটস, 24 তলা বিশিষ্ট ইন্ডিয়া ডিজাইন সেন্টার, 31 তলা বিশিষ্ট আনন্দধারা টাওয়ার্স, 25 তলা বিশিষ্ট সংকল্প টাওয়ার্স। এছাড়া প্রপোজ করা হয়েছে এরকম আরও অনেক বিল্ডিং রয়েছে, যেমন দ্য পার্ক 2। কিন্তু প্রতিবার এরকম অনেক প্রজেক্ট প্রপোজ করা হয় এবং তা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এবং একই সাথে এয়ারপোর্ট ক্লিয়ারেন্সে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। শুধু তাই নয়, যদি প্রজেক্ট ক্যান্সেলের কথাই বলতে হয়, সেখানে সবার আগে কিন্তু একটা বিল্ডিংয়ের নাম মাথায় আসে, সেটা হলো দ্য আরবানা টুইস্টেড টাওয়ার। আরবানা টুইস্টেড টাওয়ার ক্যান্সেল হওয়ার পিছনে সবথেকে বড় কারণ এর হাইট। কখনো এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পাওয়া গেলে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স পাওয়া যায় না, আবার কখনো এয়ারপোর্ট ক্লিয়ারেন্স পাওয়া গেলে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পাওয়া যায় না। সব কিছুর আগে আমাদেরকে জানতে হবে আমাদের কলকাতার ভৌগোলিক পরিস্থিতি। কলকাতা যেভাবে গঠিত হয়েছে সেটাকে বলা হয় ডেল্টা, অর্থাৎ নদীর পলি জমে একটি শহর তৈরি হয়েছে। তাই কলকাতার মাটি কাদাযুক্ত নরম মাটি এবং মাটির তলে প্রচুর জলও রয়েছে। তার প্রমাণ আমরা কি করে পাবো? এই মেট্রো রেলের যখন কাজ চলছিল বউবাজারের কাছে, সেখানে মাটির তলে মাটি ফেটে জল ঢুকে যায়। কাজেই সেই কাজও কিন্তু এখনো 20 বাও জলে আছে। কাজেই কলকাতার মাটির তলে যখন কোনো বিল্ডিংয়ের জন্য ফাউন্ডেশন তৈরি করতে হয়, তাকে অনেক খনন করতে হয় এবং খনন করতে গেলেই যখন জল ঢুকে যায়, সেই সময় কিন্তু একটা বিপত্তির সৃষ্টি হয় এবং সেই জন্যই অনেক বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ থমকে যেতে পারে। শুধু তাই নয়,
কিছু কিছু জায়গায় কিন্তু সয়েল একটু ডিফারেন্টও রয়েছে, তাই সেই জায়গায় কিন্তু উঁচু বিল্ডিংয়ের পারমিশন পাওয়াও যায়। আজকে বর্তমানে যেখানে দ্য 42 রয়েছে, আজকে বর্তমানে যেখানে সল্ট লেক রয়েছে, আজকে বর্তমানে যেখানে নিউ টাউন তৈরি হয়েছে, যেখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গায় যেই জায়গায় পারমিশন পাওয়া গেছে এবং উঁচু বিল্ডিং দাঁড়িয়েছে সেখানকার সয়েল কিন্তু একটু ডিফারেন্ট। কাজেই আজকে যে কোনো জায়গায় কলকাতায় চাইলেই উঁচু বিল্ডিং দাঁড় করানো যাচ্ছে না। সয়েল পরীক্ষা করে এবং এনভায়রনমেন্ট পরীক্ষা করে কিন্তু এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। কাজেই অনেক বিল্ডিং প্রপোজড হলেও সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। আর ঠিক সেই কারণেই বউবাজার চত্বরের জায়গাটায় কিন্তু বেশিরভাগই 3 তলা বা 4 তলা বা 5 তলা বিল্ডিং, নিদেন পক্ষে 7 তলা। কাজেই সেখানে বেশি উঁচু বিল্ডিং তৈরি করতে গেলে সেখানকার সয়েলের জন্য ফাউন্ডেশনের কাজটা আরও বেশি কঠিন হবে, খরচ হবে আরও বেশি। কাজেই সেই জায়গার এবং প্রপার্টির দাম অনেকটা বেড়ে যাবে। ঠিক এই কারণটার জন্যই আরও একটি লক্ষণীয় বিষয় রয়েছে শুধুমাত্র কলকাতা শহরেই। যদি উদাহরণে মুম্বাই বা পুনের মতন শহরকে আনা যায় তাহলে প্রত্যেকটি জায়গার একটি পার্টিকুলার রেট থাকে। যেমন মুম্বাইতে মীরা রোড, বোরিভ্যালি, কান্দিভ্যালি, মালাড, গোরেগাঁও, আন্ধেরি এই সমস্ত জায়গার আলাদা আলাদা রেট থাকে। সেখানে যত উঁচু বিল্ডিংই হোক, যত ছোট বিল্ডিংই হোক, প্রত্যেকটি বিল্ডিংয়ের কিন্তু স্কোয়ার ফিট রেট সেম হয়। মালাডে যদি 12,000 টাকা স্কোয়ার ফিট চলে, বোরিভ্যালিতে কিন্তু 11,000 টাকা স্কোয়ার ফিট চলবে। অন্যদিকে মীরা রোডে 9 থেকে 10,000 স্কোয়ার ফিট। সেখানে লোধার কোনো প্রপার্টি হোক বা জেপি নর্থের কোনো প্রপার্টি হোক, দুটোর দামই কিন্তু সেম হবে, তা ছোট বিল্ডিং হোক বা বড় বিল্ডিং। স্পেশাল এমিনিটিসের ক্ষেত্রে দামের উপর নিচ নিশ্চয়ই হয়, কিন্তু মরাল অফ দ্য স্টোরি, একটি জায়গার রেট সব বিল্ডিংয়েই প্রায় সমান থাকে। কিন্তু কলকাতার দিকে আসলে বিষয়টি পাল্টে যায়। কলকাতার দিকে আসলে যদি সাউথ কলকাতায় টলিগঞ্জের দিকে দেখি, তাহলে অশোকনগর বাজার এলাকায় প্রপার্টির যা রেট চলছে তার থেকে মানি ভিস্টা যে নতুন বিল্ডিংটি হয়েছে তার রেট অনেকটা বেশি। এক তো বিল্ডিংটা অনেক উঁচু, আর সেই বিল্ডিংটা উঁচু বানানোর জন্য ফাউন্ডেশনে অনেক খরচা করতে হয়েছে। কিন্তু 3, 4 বা 5 তলা বিশিষ্ট যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি হয়েছে তার ফাউন্ডেশনে অত খরচ হয়নি। এই ফাউন্ডেশনের খরচের উপর ভিত্তি করেই কিন্তু প্রপার্টির রেট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেখানে অশোকনগর এলাকায় একটি সামান্য বিল্ডিংয়ের দাম প্রায় 60 থেকে 70 লাখের মধ্যে কভার হয়ে যাচ্ছে, সেখানে মানি ভিস্টার মতন বিল্ডিং কিন্তু কয়েক কোটি ছাড়িয়ে যাচ্ছে। তাছাড়া এমিনিটিস তো একটা আলাদা ফ্যাসিলিটি রয়েইছে এবং তার জন্যও কিন্তু দামের উপর নিচ হয়েই থাকে। কিন্তু সুবিধা হচ্ছে মানি ভিস্টা যতই উঁচু, সেই জায়গায় এয়ারপোর্ট ক্লিয়ারেন্স বা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের জন্য খুব একটা চাপ হবে না, কারণ এয়ারপোর্ট ওখান থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। কাজেই এই জায়গার খুব নিচ থেকে ফ্লাইট চলাচলের খুব একটা চান্স নেই। কিন্তু অন্যদিকে সল্ট লেক বা নিউ টাউন এলাকায় ফ্লাইট অনেক নিচ থেকে যায়, এমনকি কোনো বিপজ্জনক পরিস্থিতিতে ফ্লাইট যদি এয়ার পকেটে পড়ে আরও নিচে চলে আসে, তখন বিল্ডিংয়ের সাথে ধাক্কা লেগে যাওয়ার চান্স থাকে। বেশ কয়েকদিন ধরেই এয়ারপোর্ট লাগোয়া এলাকায় লেজার লাইটের জন্য ফ্লাইট ওঠানামা করতে বেশ সমস্যা হচ্ছে, আর সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় 144 ধারাও জারি করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে মুম্বাইয়ের মতন শহরের যে এয়ারপোর্ট রয়েছে তার রানওয়ে বরাবর রয়েছে সমুদ্র। দিল্লির মধ্যে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এয়ারপোর্ট রয়েছে তার রানওয়ের আগে এবং পরে কোনো উঁচু বিল্ডিং বা উঁচু জায়গা নেই। সেখানে কিন্তু পুরোটাই বাগান এবং গাছগাছালি বা ব্যারেন ল্যান্ড রয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুতে শহরের থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত এয়ারপোর্ট। চেন্নাইয়ের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। চেন্নাইয়ের ক্ষেত্রেও কিন্তু সমুদ্র একেবারেই কাছে, তাই সমুদ্রের ওপর থেকে সোজা এসে রানওয়েতে নামা যায়। কাজেই কোনো বড় বিল্ডিং নিয়ে কোয়েশ্চেন ওঠার বিষয় নেই। কিন্তু কলকাতার ক্ষেত্রে বিষয়টি একদম উল্টো। কলকাতায় যেখানে এয়ারপোর্ট অবস্থিত, সেই এয়ারপোর্টের রানওয়ের ওঠার এবং নামার জায়গার আগে এবং পরে পুরো জায়গাটাই উর্বর। সেখানে কোথাও চাষের জমি রয়েছে, আবার কোথাও উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। কাজেই একটি বড় এয়ারক্রাফটকে যদি বহু দূর থেকে রানওয়ে টার্গেট করতে হয়, তাহলে তাকে অনেক আগে থেকেই ধীরে ধীরে নিচে আসতে হয়। কাজেই মাঝপথে যদি কোনো উঁচু বিল্ডিং চলে আসে, সেখানে বিপদ আসতে পারে। এমনকি অনেক সময় ওয়েদারের কারণে হোক বা রানওয়ে বিজি থাকার কারণে হোক,
ফ্লাইটকে কিন্তু ওপরে চক্কর কাটতে হয় এবং সঠিক সময়ে সঠিক টার্গেট দেখে তাকে রানওয়ের দিকে নামতে হয়। সেখানেও বিধিবাম, যদি আশেপাশে উঁচু বিল্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্লাইট হঠাৎ করে যদি এয়ার পকেটে পড়ে যায় সেই বিল্ডিংটিরও ক্ষতি হতে পারে এবং ফ্লাইটের মধ্যে উপস্থিত যাত্রীদেরও কিন্তু জীবনের রিস্ক থাকতে পারে। তাই এখানে কথায় কথায় এয়ারপোর্ট অথরিটিকে দোষ দেওয়ারও কোনো বিষয় নেই। এমনকি এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের জন্যও কিন্তু আমরা প্রকৃতিবিদদেরও দোষ দিতে পারি না। যেটা করতে পারি শহরকে আরও ছড়াতে পারি। শহরকে ছড়ানো মানে এবার হাওড়ার দিকে, জোকার দিকে, এমনকি উত্তর কলকাতায় বারাসাত এবং এগিয়ে বিভিন্ন জায়গায় আমরা নতুন নতুন সিটি ডেভেলপ করতে পারি। ঠিক তার জন্যই কিন্তু দরকার প্রপার প্ল্যানের, দরকার প্রপার এক্সিকিউশনের, যেটা করবে কর্পোরেশন বা তার সাথে কলকাতার বা পশ্চিমবঙ্গের সরকার। জমি চিহ্নিত করতে হবে এবং সেই জায়গার জন্য বড় বড় বিল্ডারদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। বড় বড় বিল্ডাররা না হয়ে এলো, কিন্তু সেই জায়গায় মানুষ বাড়ি কিনবে কেন? ভালো যাতায়াত ব্যবস্থা লাগবে, র্যাপিড ট্রানজিট সিস্টেম লাগবে। র্যাপিড ট্রানজিট বলতে এয়ারপোর্ট থেকে বা অফিস থেকে বাড়ি পর্যন্ত যাতায়াতের জন্য র্যাপিড ট্রানজিট সিস্টেম, মেট্রো সার্ভিসেস বা নিদেন পক্ষে খুব সুন্দর এবং ভালো রাস্তা। এমনকি যেখানে প্রপার্টি সেল করা হবে সেই পার্শ্ববর্তী অঞ্চলে আইটি সেক্টর বা আইটি রিলেটেড কর্মকাণ্ড বা অন্যদিকে কলকারখানা এবং কলকারখানা রিলেটেড অফিস, ব্যাংকিং সেক্টর ইত্যাদি ইত্যাদি গড়ে তুলতে হবে। প্রপার এক্সিকিউশন দরকার। এর ফলে কিন্তু শহর আরও বাড়বে এবং শহরে বিজনেস মুভমেন্ট আরও বাড়বে। যদি শহরকে স্প্রেড করার প্রপার প্ল্যানিং না থাকে এবং সেটার এক্সিকিউশন ঠিক না হয়, তাহলে প্রত্যেকটি মানুষ একই জায়গায় কনসেন্ট্রেটেড হবে, অর্থাৎ একই জায়গায় এসে জড়ো হবে এবং সেখানে প্রপার্টির ডিমান্ড বাড়তে থাকবে। আর ডিমান্ড বাড়া মানে উঁচু বিল্ডিংয়ের চাহিদা আরও বাড়বে, বা উঁচু বিল্ডিংয়ের পারমিশন না পাওয়া গেলে আশেপাশেই 3-4 তলা বিশিষ্ট বাড়ি, জমি, জলাশয় ইত্যাদি বুঝিয়ে তৈরি করা হবে। এর ফলে বিপদ হলে কিন্তু আমরাই ভোগান্তি ভুগব। বিষয়টি ভাবতে হবে এবং ভেবে সঠিক প্রশ্ন সরকারের কাছে তুলে ধরতে হবে। এতক্ষণ যখন ভিডিওটা দেখলেনই তখন আপনাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এবং এটা নিয়ে ভাবতে পারে। হতে পারে ভাবার পরে আরও নতুন পয়েন্টস উঠে এলো। অ্যান্ড অল পয়েন্টস আর ওয়েলকাম ইন বলো কি জানতে চাও। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে।